আসসালামু আলাইকুম, আমি মুখলিসুর রহমান, জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে এই অধ্যায়টা অনেক মজার একটা অধ্যায়। সো ফার্স্টে কাজ। তো কাজ কি অ্যাকচুয়ালি? তো কাজ হইতেছে যে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে সরণ হয়, অর্থাৎ বল এবং সরণের উপাংশের গুণফলটা হইতেছে কাজ। তো আমরা একটা চিত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করতে পারি। যেমন একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটার সরণ যদি এদিকে হয়, অর্থাৎ সরণকে এস ধরলাম, তো সেই ক্ষেত্রে সরণের উপাংশ এটা একটা কোণে আছে, তো সেই কোণটা ধরলাম থিটা। তো এখন এই সরণের উপাংশটা কি হবে এদিকে, তাহলে এস কস থিটা। তাহলে একটু আগে বললাম ডাব্লিউটা কি হবে, অর্থাৎ কাজটা কি হবে, কাজ হবে বল এবং বলের দিকে, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ। তাহলে এটা হইতেছে সরণের উপাংশ, তাহলে এফ ইন্টু এস কস থিটা। তাহলে এটা কি আকারে লেখা যায়, ভেক্টর আকারে লেখা যায়। তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টর। তো এই হইতেছে আমার কাজের রাশিমালা। তো এটা থেকে ছোট একটা এক্সাম্পল নিতে পারি। যেমন যদি একটা বস্তুকে তাহলে কাজ কত। তো এটা সিম্পল খুবই, এই পাশে করতেছি। তো আমরা জানি কি ডাব্লিউ সমান কি, বল ভেক্টর গুণ সরণ ভেক্টর। এখানে কোঅর্ডিনেট সিস্টেম আছে। তো এটা কি একটা বস্তুকে এত বলে এত সরণ ঘটায়, তাহলে তার কাজ কত হবে। তাহলে এটা অবশ্যই বলের একটা ভেক্টর। তাহলে এফ ভেক্টর পরিবর্তে আমি এটা লিখতে পারি 2i প্লাস 3j প্লাস 4k ভেক্টর। ডট গুণ আছে, তাহলে এস সরণ হইতেছে এটা, তাহলে 3i প্লাস 2j প্লাস 9k ভেক্টর। তো ভেক্টরের গুণ সবাই ডট গুণফল জানো। তাহলে 2 আর i এর সাথে i গুণ হবে, তাহলে 3 6 প্লাস 6 প্লাস 36। তাহলে কত হয় 48 জুল। তাহলে আমরা কাজ পেয়ে গেলাম 48 জুল। তো এখন এই কাজটা কিসের উপর নির্ভর করতেছে দেখতেছি আমরা, পুরাটাই কস থিটার উপর নির্ভর করতেছে। তো এই কস থিটার উপর নির্ভরশীল হওয়ার জন্য আমি কাজকে কয়েকটা টাইপে ভাগ করতে পারি। তাহলে কাজটা কিসের উপর নির্ভর করতেছে, কস থিটার উপর। তাহলে কস থিটার মান যদি 0 হয়, অর্থাৎ প্রকারভেদ এখানে লিখতে পারি। ফার্স্ট লিখি এটা মুছে দেই। তো ধনাত্মক কাজ কি হবে আগে জানি, কাজের রাশিমালা হইতেছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তো পুরোপুরি কস থিটার উপর আমার কাজটা নির্ভরশীল। তাহলে কস থিটার মান কত জানি আমরা, -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। তো এখন যদি cos θ এর মান -1 হয়,
তাহলে কি দেখা যায়? -1 হলে ডাব্লিউটা কি হবে? মাইনাসের এফএস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা মাইনাস আসতেছে, তাহলে আমরা কি জানি এই ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন যেহেতু, তাহলে অবশ্যই এটা কি হবে? ঋণাত্মক কাজ। তাহলে cos থিটার মান যদি -1 হয়, অর্থাৎ cos থিটার মান যদি -1 হয়, তাহলে ডাব্লিউটা হবে ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক কাজ। এখন cos থিটা যদি +1 হয়, cos থিটার সমান যদি +1 হয়, তাহলে কি হবে? তাহলে ডাব্লিউ হবে এফএস। তাহলে এফএসটা কি? ধনাত্মক ইন্ডিকেট করতেছে না? তাহলে কাজটা কি হবে? ধনাত্মক কাজ। অর্থাৎ cos থিটার মান যদি পজিটিভ হয় তাহলে ধনাত্মক কাজ, এবং cos থিটার মান যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক কাজ। এবং শূন্য কাজ, তো শূন্য কাজটা কিভাবে হবে? যখন থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি আসে? cos থিটার মান কত আসে? cos থিটা সমান 0। তাহলে ডাব্লিউটা কি? এফএস cos 90, অর্থাৎ এফএস cos তাহলে কি আসতেছে আলটিমেটলি 0। যেহেতু cos 90 মান 0, তাহলে ডাব্লিউটা আমার শূন্য কাজ। অর্থাৎ এখান থেকে কি দেখলাম? অর্থাৎ যদি একটা বস্তু বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এটা বল আছে, তার সরণটা যদি লম্ব বরাবর হয়, তাহলে তার কাজটা কি হবে? শূন্য কাজ। সো আশা করি যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজের বিষয়টা সবাই বুঝতে পারছো। তো এখন দেখছি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? ধ্রুব বল দ্বারা কাজ। আচ্ছা, ধ্রুব বল মানে কি? ধ্রুব মানে হইতেছে ফিক্সড থাকবে, অর্থাৎ বলের পরিমাণটা ফিক্সড থাকবে। অর্থাৎ আমি একটা বস্তুকে ঠেলে সামনের দিকে নিয়ে যাব, সেটা একই বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ যদি সমান বল প্রয়োগ করি, সেটা হইতেছে ধ্রুব বল। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু কাজের রাশিমালা পাইছি ডাব্লিউ সমান এফএস cos থিটা, তাহলে এফটা যদি ফিক্সড থাকে তাহলেই হবে ধ্রুব বল দ্বারা কাজ। দেন পরিবর্তী বল দ্বারা কৃত কাজ। এখন আমরা এটা দেখব পরিবর্তী বল দ্বারা আমরা কিভাবে কাজ করতে পারি। সো অর্থাৎ এই ক্ষেত্রে বলের মানটা প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে একটা গ্রাফ আঁকি। আচ্ছা, এদিকে যদি আমি বলের গ্রাফটা আঁকি, এদিকে বল এক্স অক্ষ বরাবর, এদিকে সরণ, তাহলে যেহেতু এই যে এরিয়াটা নির্দেশ করতেছে আমার কি পুরাটুকু কাজ, তাহলে ডাব্লিউ সমান কি পাই আমার এফ এস, অর্থাৎ এটার এরিয়াটা হইতেছে আমার কাজ। তাহলে ডাব্লিউ সমান পুরোটুকু বল আর সরণ। তো এই ক্ষেত্রে যেহেতু আমি বলতেছি পরিবর্তী বল, তাহলে প্রতি মুহূর্তে যদি বল চেঞ্জ হয়, তাহলে এরকম একটা গ্রাফ পাই। যদি আমরা এরকম একটা গ্রাফ পাই, এখানে বলের মান আস্তে আস্তে বাড়তেছে, এক সময় কমতেছে। তো এই ক্ষেত্রে ধরলাম সরণের উপাংশগুলো প্রত্যেকটাই সমান সমান। আচ্ছা, ধরলাম এটুকু ডেল এস। তো এই উপাংশটা ধরলাম F1, এইটুকু F2, F3, F4, F5 ইত্যাদি। তো আলটিমেটলি আমার যেহেতু ডাব্লিউটা জানি কি এফএস, অর্থাৎ
এক্ষেত্রে যদি ক্ষুদ্র একটা অপাংশ নিয়ে কাজ করি তাহলে কি হবে? আচ্ছা, এখন হইতেছে যে পরিবর্তী বল দ্বারা কৃত কাজ। আমরা পরিবর্তী বল দ্বারা কিভাবে কাজটা করতে পারি, অর্থাৎ পরিবর্তী বল মানে কি? পরিবর্তী বল মানে হইতেছে যে প্রতি মুহূর্তে তোমার বলের মান চেঞ্জ হইতেছে। তো এই চেঞ্জটা হওয়ার ফলে আমার বলটা কিন্তু আর ফিক্সড থাকতেছে না। সো আমি এইখানে একটা গ্রাফ আঁকাইছি, দেখতে পারতেছো যে এদিক বরাবর আমি সরণ এবং এই বরাবর বল নিতেছি। তো এই যে যেহেতু বলটা প্রতি মুহূর্তে পরিবর্তন হইতেছে, তো এই কার্ভের মধ্যে ধরলাম এটা হইতেছে F1 F2, এভাবে আমি চেঞ্জ করতেছি। অর্থাৎ প্রথমে আমার বলের মানটা আস্তে আস্তে বাড়তেছে, তারপরে সেটা আস্তে আস্তে কমতেছে। তো এই যে কার্ভের ভিতরের যে এরিয়াটা, এটাই কিন্তু আমার প্রকৃতপক্ষে কাজ নির্দেশ করতেছে। তো এই কাজটা কি হইতেছে যে W সমান Fs, এটাই এরিয়াটা। অর্থাৎ এখন যেই সরণের উপাংশটা ধরলাম প্রতি মুহূর্তে আমার সেম আছে, তাহলে আমি কাজের রাশিমালাটা কিভাবে বের করতে পারি? অর্থাৎ তাহলে টোটাল ওয়ার্ক ডান, এখানে টোটাল ডাব্লিউটা কি হবে? F1 del S প্লাস F2 del S প্লাস F3 del S ডট ডট আরও যতগুলো আছে সবগুলার উপাংশের যোগফলটা হইতেছে আমার কাজ। তাহলে এখান থেকে কি লেখা যায়? W সমান সামেশন অফ F del S। এটাকে যদি লিমিট আকারে প্রকাশ করি তাহলে কি হবে? তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট আকারে প্রকাশ করি, অর্থাৎ ইন্টিগ্রেট আকারে আমার ডাব্লিউটা কি হইতেছে? ওভারঅল এফ ডিএস এর সমান। এটা হইতেছে আমার প্রকৃতপক্ষে পরিবর্তী বল দ্বারা কৃত কাজ। তো এটাকে যদি আমি একটা অ্যাঙ্গেলে বিবেচনা করি, অর্থাৎ একটা কোণের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে কি হইতেছে? ডাব্লিউ সমান এফ ডিএস কস থিটা, এই জিনিসটা আমি পাইতেছি। তো এটার জন্য ছোট একটা এক্সাম্পল দেখতে পারি। তাহলে দেখো এইখানে কিন্তু একটা সরণের উপাংশ চলে আসছে। সো এটা আমার অবশ্যই পরিবর্তী বলের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডাব্লিউ সমান কি? এফ ডিএস। তো এইখানে এই বলটা সরণের উপাংশ হিসাবে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে এখন 2 থেকে 3 মিটার সীমার মধ্যে আমার কাজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে হবে? লিমিটটা কত হবে? 2 থেকে 3। এটা পরের লাইন দিই, তাহলে 2 থেকে 3-তে যদি করি তাহলে F2S প্লাস 1 DS। তো নেক্সট যদি এইখানে আসি, ডাব্লিউটা কত হবে? 2S DS 2 থেকে 3 এর মধ্যে প্লাস 2 থেকে 3 এর মধ্যে DS। এখন জাস্ট এটা ইন্টিগ্রেশন মানটা বসাই দিলে হবে, যেহেতু এটা ধ্রুবক তাহলে বের হয়ে আসবে 2 S DS এর হলো S²/2। তাহলে মানগুলো জাস্ট বসাই দেবো, প্লাস DS এরটা হবে S3/2। এখন জাস্ট এটার ভিতরে জাস্ট মানটা যদি বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে এই 2টা বাইরে নিয়ে আসলে এই 2 চলে যাবে। তাহলে S এর পরিবর্তে কি 3² মাইনাস আপার লিমিট বাই লোয়ার লিমিট, তাহলে 2, তাহলে 2 উপরে হোল স্কোয়ার, তাহলে প্লাস 3 মাইনাস 2। তাহলে এই ক্ষেত্রে কত আসে? 9 মাইনাস 4 হইল 5, 5 প্লাস 3 মাইনাস 2 1 হলো 6 জুল। এটা হইতেছে আমার পরিবর্তী বল দ্বারা কৃত কাজ। তো নেক্সট
এরপরে আমরা স্প্রিং বল দ্বারা কৃতকাজ করতে পারি, অর্থাৎ একটা স্প্রিং নেওয়া, স্প্রিং বল আচ্ছা ধরলাম এখানে একটা স্প্রিং, এটা একটু স্মরণ হলো এক্স, এটাকে একটা ফোর্স দিলাম, অ্যাপ বলে এদিকে টানতেছি, তো এটার একটা ধ্রুবক কে। তাহলে আমরা কি জানি এখান থেকে বল স্মরণের সমানুপাতিক, আর অ্যাপ সমান কি লেখা যায় কে এক্স। এখানে এক্সটা হইতেছে স্মরণ, অর্থাৎ স্প্রিংটাকে আমি সংকুচন বা প্রসারণের ফলে কতটুকু তার স্মরণ করতেছে সেই জিনিসটা হইতেছে এক্স, আর এফটা হইতেছে আমি ফোর্স প্রয়োগ করতেছি সামনে দিকে, আর এক্ষেত্রে কেটা হইতেছে আমার স্প্রিংয়ের ধ্রুবক, অর্থাৎ স্প্রিং ধ্রুবক জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো এটা হইতেছে যে একক কোনো একটা স্প্রিংকে এটাকে যদি একক স্মরণ ঘটাতে চাই তাহলে সেখানে যতটুকু আমার বল প্রয়োগ করতে হবে সেটা হইতেছে স্প্রিংয়ের ধ্রুবক। তো এই ক্ষেত্রে অর্থাৎ স্প্রিংটা আমার কতটুকু শক্ত বা নরম সেটাই নির্দেশ করা হইতেছে স্প্রিং ধ্রুবকে। তাহলে এফ সমান এখানে কে এক্স পেলাম, তাহলে ডাব্লিউটা কি হবে আমরা জানি কি ডাব্লিউ সমান কি জানি এফ ডিএস, এটা তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে এক্স ধরা হয়েছে এই স্মরণটাকে, তাহলে এইখানেও এক্স ধরি এফ ডিএক্স, তাহলে আর এইখানে যদি আমি লিখি ডাব্লিউ লিখি অবশ্যই এটার লিমিটটা কত হবে, অর্থাৎ ইনিশিয়াল অবস্থা থেকে আমি এক্স পর্যন্ত সরাইছি, তাহলে লিমিটটা কত হবে 0 থেকে এক্স পর্যন্ত। তাহলে এফ এর পরিবর্তে কি কে এক্স আর ডিএক্স সাথে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে হাফ কে এক্স স্কোয়ার পাবো। এটা হইতেছে আমার স্প্রিং বল দ্বারা কৃতকাজ, অর্থাৎ ডাব্লিউ সমান কি পাইলাম হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ একটা স্প্রিংকে তুমি যত সংকুচিত বা প্রসারিত করবা তাহলে এইটুকু পরিমাণ কাজ পাবো, অর্থাৎ ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা এখন একটা জিনিস জানবো যে স্প্রিং সম্পর্কে, যে স্প্রিং এর সমবায়, তো সেই সমবায়টা কিভাবে করতে পারি। স্প্রিং এর সমবায়, তো সমবায় আমরা নর্মালি রোধের সমবায় পড়ছি, ধারকের সমবায় পড়ছি, ঠিক সেরকমই স্প্রিং এর সমবায় দুই ধরনের হতে পারে। এটা হইতেছে একটা সিরিজ আর প্যারালাল, অর্থাৎ শ্রেণীতে শ্রেণী সমবায়, আর একটা হইতেছে সমান্তরাল সমবায়। তো ফার্স্টে দেখি শ্রেণী সমবায়টা কেমন। আচ্ছা তো ধরো একটা স্প্রিং একটা কোনো কিছুর সাথে আটকানো আছে, এদিক বরাবর এফ ফোর্সে আমি নিচের দিকে স্প্রিংটাকে টানতেছি, তাহলে এটার কি হবে স্মরণ হবে x1, এটা স্প্রিং ধ্রুবক পাবো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা k1, এটা x2, এটা হইতেছে k2। তাহলে দেখো একটা স্প্রিংকে যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে, শ্রেণী সমবায় মানে একটার পর আরেকটা যদি সিরিয়াল ওয়াইজ যুক্ত করা হয় সেটা হইতেছে আমার শ্রেণী সমবায়। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে এই স্প্রিংয়ের প্রান্তের সাথে এই স্প্রিং যুক্ত আছে, এটাকে যদি আমি একটা অ্যাপ বল দ্বারা টান দিই, অর্থাৎ একটা একই ফোর্স দ্বারা টান দিই, তাহলে সেটা নিচের দিকে নামতে থাকবে। তাহলে নিচের দিকে নামলে এটার জন্য একটা স্মরণ হবে, অর্থাৎ সমানভাবে যেহেতু স্মরণটা হবে না, হয়তো বা এটার একটু কম হবে এটার একটু বেশি হবে, বা এটার বেশি হবে এটার কম হবে, তার জন্য আলাদা আলাদা
স্প্রিং ধ্রুবক আমি অবশ্যই পাবো। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে কি আমার এটার জন্য যদি আমি আলটিমেটলি একটা তুল্য স্প্রিং ধ্রুবক আঁকি, তাহলে এরকম হইতেছে। এটাকে আমি অ্যাপ বলে টানতেছি, তো এটার জন্য ধরলাম এক্স। তাহলে এই ক্ষেত্রে আমি এক্সটা কী পাবো, এখানে লিখি। আচ্ছা, এক্স ইকুয়াল টু x1 প্লাস x2। মোট সরণটা আমার এই দুইটার সমান হইতেছে। তাহলে x সমান কি জানি আমরা, এর আগে জানতাম যে f সমান জানতাম কে এক্স। তাহলে এই ক্ষেত্রে x সমান কি জানি, f বাই কে। তাহলে এখানে কি লেখা যায়, x এর পরিবর্তে f বল বাই কে এস ইকুয়াল টু x1 এর জন্য কি লেখা যায়, f1 বাই k1 প্লাস f2 বাই, সরি এইখানে কিন্তু একই বল দ্বারা টানতেছি, তাহলে পুরো বলটা সেম হবে। f এটার জন্য f, এটার জন্য k2। তাহলে এই ক্ষেত্রে উপর থেকে f চলে গেল, তাহলে কি পাইতেছি 1 বাই কে এস ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। এটা হইতেছে অ্যাকচুয়ালি আমার একটা স্প্রিংকে যদি আমি সিরিজে যুক্ত করি, তাহলে এটার সমবায়টা পাইতেছি 1 বাই কে এস ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। আচ্ছা, এরপরের যে টপিকটা সেটা হইতেছে যে সমান্তরালে আমি কিভাবে যুক্ত করতে পারি একটা স্প্রিং ধ্রুবক। দুইটা স্প্রিং একটা দণ্ডের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে একটা কোনো একটা কিছুর মধ্যে যদি যুক্ত থাকে, তাহলে সেটা হইতেছে অবশ্যই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে। এটাকে ধরলাম অ্যাপ বলে টানতেছি। এটার যদি স্প্রিং ধ্রুবক k1 k2, f2। এখন দেখো সমান্তরাল সমবায় অর্থাৎ একটা স্প্রিং একটা কোনো একটা মাধ্যমের মাধ্যমে যদি স্প্রিং দুইটা স্প্রিং বা তিনটা বা এরকম অনেকগুলো স্প্রিং যদি যুক্ত করি, তাহলে সেটাকে যদি আমি একটা বলে নিচের দিকে টান দিই, হয়তো বা এই স্প্রিংটা শক্ত বা এটা নরম থাকতে পারে, তার জন্য কি সমান হারে বল প্রয়োগ হবে না। যদি আমি নিচের দিকে সমানভাবে টান দিই, হয়তো এইটা একটু কম বল প্রয়োগ করবে বা এটাতে একটু বেশি বল প্রয়োগ করা ব্যালেন্সিং করবে, আলটিমেটলি নিচের দিকে নামবে। তাহলে কিন্তু আলটিমেটলি সরণটা তার এখান থেকে যদি সমানভাবে টান দেয়, সরণটা সমান হবে। এই জন্য এটার পুরা সরণটা হইতেছে এক্স হিসেবে ধরলাম। তো এই ক্ষেত্রে এদের প্রত্যেকটাকে কিন্তু আমার আলাদা আলাদা বল প্রয়োগ করে ব্যালেন্সিং করতে হবে। তার জন্য আমি কি লিখতে পারি, এফ সমান কি লিখতে পারি, f1 প্লাস f2। অর্থাৎ এদেরকে যে মোট বল প্রয়োগ করে নিচের দিকে টানতেছি, তাহলে এই নিচের দিকে টানার ফলে এই দুইটা বলের সমষ্টি হবে এই এফটা। তাহলে f ইকুয়াল টু f1 প্লাস f2। তো f সমান কি জানি, কে এক্স। তো এটার যদি আমরা আগে একটা তুল্য সমবায় তৈরি করে নেই, তাহলে কীরকম হয়, এরকম এদিকে f বলে টানতেছি, তো এটা হইতেছে কেপি। তাহলে কেপি এক্স, এইটুকু হইতেছে এক্স ইকুয়াল টু k1 এক্স প্লাস k2 এক্স। এটাও এক্স, এটাও এক্স পরিমাণ সরণ হইতেছে।
তাহলে কি লিখে যায় কে পি ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে দেখা যাইতেছে কি এটা স্প্রিংকে সমবায়ে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে আমার দুইটা বা একাধিক যদি থাকে তাদের যোগফলের সমান হইতেছে। আচ্ছা, এটা হইতেছে আমার সমান্তরাল সমবায়ের জন্য স্প্রিং ধ্রুবকের রাশিমালা। তো এই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে কোনটা শ্রেণীতে আছে আর কোনটা সমান্তরালে আছে। তো এটা একটা বোঝার হলো যে দুইটা বা একাধিক যদি থাকে স্প্রিং, তো সেই স্প্রিংগুলা যদি কোনো মাধ্যমের সাহায্যে যুক্ত থাকে তাহলে সেটা সমান্তরালে যুক্ত থাকবে। আর যদি একটার পর একটা এভাবে সিরিয়াল ওয়াইজ যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা শ্রেণীতে যুক্ত আছে। স্প্রিংয়ের সমবায় নিয়ে আলোচনা করতেছিলাম। তো স্প্রিংয়ের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করতেছিলাম। এখন সেই রিলেটেড একটি ম্যাথ দেখি চলো। তো এইখানে একটা চিত্র দেওয়া আছে যে একটা কোনো একটা মিডিয়ামের মাধ্যমে দুইটা স্প্রিং যুক্ত আছে এবং মাঝখানে একটা বস্তু, অর্থাৎ এইটাকে এদিকে আমি টেনে নিয়ে যাচ্ছি। তো বলা হইতেছে যে কোনো একটা স্প্রিংয়ের যদি আমি 0.01 মিটার সংকুচন ঘটাই বা সংকুচিত হয় তাহলে বস্তুটা, এই যে বস্তুটা কোনো একটা মাধ্যমের উপর দিয়ে যাইতেছে, চলমান আছে, তো বস্তুটা কত বেগে সে গতিশীল থাকবে। তো এইটা আমরা কিভাবে করব? অর্থাৎ এইখানে দেখো দুইটা স্প্রিং একটা বস্তুর মাধ্যমে যুক্ত আছে। তো এই স্প্রিং দ্বয় অবশ্যই সমবায়ে যুক্ত আছে। তো এইটা কি সমবায়ে যুক্ত আছে এটা ঝটপট আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, তার আগে আমি আনসারটা এখন দিয়ে দিই। তো একটু আগে বলছিলাম যে কোনো একটা স্প্রিং বা একাধিক স্প্রিং যদি কোনো মিডিয়ামের মাধ্যমে যুক্ত থাকে তারা অবশ্যই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। তাহলে এটার কি হবে? সমান্তরাল সমবায়ের জন্য তাহলে স্প্রিং ধ্রুবক কি Kp সমান ধরলাম এটা হইতেছে তোমার K1, এটা K2, তাহলে K1 প্লাস K2 ধরলাম। এটার ভ্যালু দেওয়া আছে হয়তো যে 100 নিউটন পার মিটার K1 এর মান, আর এটাও সেম। তো আলটিমেটলি এখান থেকে আমি Kp এর ভ্যালুটা পেয়ে যাব। দেন তাহলে এই যে বস্তুটা যে চলতেছে, অর্থাৎ স্প্রিংয়ের যেই সঞ্চিত শক্তি সেটাই কি বস্তুটাকে গতিশীল করতেছে না? তাহলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কি হবে? W সমান কি জানি, হাফ কে এক্স স্কোয়ার। এখন এইখানে কেটা কি Kp হবে না, অর্থাৎ তুল্য সমবায়টা হবে ইকুয়াল টু কি এই বস্তুটাকে গতিশীল করতেছে, তার মানে কি এখানে গতিশক্তি অর্জিত হইতেছে। তাহলে এটার সমান কি হবে? হাফ এম বি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি ইজিলি কি এই ভেলোসিটিটা বের করতে পারবো না? যেহেতু এখানে Kp এর মানটা জানি, আমি দুইটা যোগ করে দিলে হয়ে যাইতেছে। আর এক্স যে কোনো একটা সরণ এত মিটার দেওয়া আছে, এইখানে বস্তুটার ভর দেওয়া আছে এবং এই ক্ষেত্রে বিটা বের করতে পারবো। তাহলে বি সমান একটা ভ্যালু বের করতে পারবো। তাহলে এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এই আনসারটা জানিয়ে দেবে। ওকে, আচ্ছা, এখন আমরা গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করতে পারি। গতিশক্তি মানে কি? গতির জন্য বস্তু, অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় যে শক্তি সঞ্চিত হয় সেটা হইতেছে গতিশক্তি। তো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? নর্মালি কে দ্বারা প্রকাশ করা হয়। তো কে সমান কি লিখতে পারি? আমরা 9, 10 এগুলো পড়ে আসছি অলরেডি। তাহলে কে সমান হাফ এম বি স্কোয়ার। অনুরূপ বিভব শক্তি এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তো ইপি সমান কি হবে? এম জি এইচ। অর্থাৎ একটা বস্তু ভূমি থেকে উপরে উঠাইতে কতটুকু পরিমাণে সেখানে শক্তি সঞ্চিত আছে সেটা দ্বারা আমি বিভব শক্তি পরিমাপ করি। তাহলে এই জিনিসটা পাইলাম, আমি দুইটা রাশিমালা পাইতেছি, গতিশক্তি এবং বিভব শক্তির। তো এইখান থেকে একটা উদাহরণ নিতে পারি, অর্থাৎ একটা বস্তুকে আমি
উপর থেকে ছেড়ে দিতেছি। এখন বললাম যে কত উচ্চতায় এর গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ বের করতে হবে যে ইকে সমান 2 EP, মানে কত উচ্চতায় একটা বস্তুকে আমি উপর থেকে ভূমির দিকে ছেড়ে দিতেছি। তো এখানে বলতেছি যে কত উচ্চতায় এর বিভব শক্তিটা অর্থাৎ গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে ধরে নেই এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি থেকে ধরলাম x উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে এই পুরাটুকু যদি h ধরি তাহলে এইটুকু কি হবে, h মাইনাস x অবশ্যই এইটুকু, আর এইটুকু কি শুধু x। আচ্ছা, এখন বলতেছি যে গতিশক্তি হইল আমার বিভব শক্তির দ্বিগুণ, তাহলে ইকে সমান 2 EP। তাহলে ইকে সমান কত হবে এইখান থেকে, অর্থাৎ গতিশক্তিটা হিসাব করবো আমি সবসময় যে কত উচ্চতা থেকে কোন পর্যন্ত নামাইলাম, অর্থাৎ কতটুকু একটা বস্তু যেই অবস্থানে আছে সেইখান থেকে বস্তুটা যতটুকু সরলো সেটা হইতেছে তার গতিশক্তির জন্য উচ্চতা। তাহলে ইকে সমান কি জানি আমি নর্মালি হাফ mv² ইকুয়াল টু 2 EP সমান কি mgh, কিন্তু এখানে এইচটা কত হবে, বিভব শক্তির জন্য সবসময় হিসাব করতে হবে যে আমার ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে সেটা হইতেছে আমার বিভব শক্তি মেজার করে। তাহলে ধরে নিছি ভূমি থেকে x উচ্চতায় আছে, এই x উচ্চতা পর্যন্ত ধরে নিছি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে 2 × mg, তাহলে কি হবে x, এই জিনিসটা পাইতেছি। তাহলে এইখান থেকে হাফ m v² সমান কি জানি u² প্লাস 2gh, u কত আদিবেগ 0, এখানে স্থির অবস্থান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে u² প্লাস 2gh কত হবে, বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসছে, তার জন্য গতিশক্তির ক্ষেত্রে উচ্চতাটা কাউন্ট হবে যেইখান থেকে আমি ফেলতেছি সেইখান থেকে কতটুকু নামলো সেইটুকু। তাহলে h মাইনাস x, 2gh মাইনাস x ইকুয়াল টু 2mgx। আমি এটাকে এই পাশে লিখি। আচ্ছা, তাহলে এই টু চলে গেল, তাহলে mgh মাইনাস mgx ইকুয়াল টু কি 2mgx। তাহলে এই ক্ষেত্রে mgh ইকুয়াল টু এই পাশে নিয়ে নিলে 3mgx, mg চলে গেল, তাহলে h ইকুয়াল টু 3x। আর এইখান থেকে x ইকুয়াল টু কি বের করতে পারি, h/3, অর্থাৎ এই x ইকুয়াল টু কি হইতেছে h/3, অর্থাৎ এই উচ্চতাটায় আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমি এইখান থেকে ইজিলি একটা ফর্মুলা বের করতে পারি, যদি শর্টকাট হিসেবে অ্যাপ্লাই করতে পারি। যদি এখানে বলতো যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, বা বলতে পারতো যে 4 গুণ বা 5 গুণ, তাহলে আমি সেটা কিভাবে করতাম। তাহলে এইখান থেকে যেহেতু আমি পেয়ে গেছি অলরেডি যে এত উচ্চতা অর্থাৎ h/3 উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ ছিল, তো এইখানে আলটিমেটলি কি দ্বিগুণ বললে আমার 3 আসতেছে। এইখানে যদি আমি বলতাম যে 3 গুণ তাহলে এইখানে 1 বেশি আসতো, এইখানে যদি বলতাম যে 4 গুণ তাহলে আরেক বেশি আসতো। তাহলে এটা কিভাবে লেখা যায়, এই 3টাকে কি n+1 আকারে লিখতে পারি না আমরা, তাহলে x ইকুয়াল টু h/n+1, অর্থাৎ এই nটা হইতেছে যে কত গুণ নির্দেশ করতেছে। আমার যদি বলা হয় 2 গুণ তাহলে এইখানে আমি কি করব, 2 + 1 তাহলে 3 আসতেছে, আলটিমেটলি এই যে আগেরটার মতো হয়ে গেল h/3। এখন যদি বলি যে 3 গুণ তাহলে কি হবে, এখানে h/4 আসবে না। যদি বলি 4 গুণ তাহলে কি h/5, অর্থাৎ এক এক করে বাড়তেছে। এই জন্য কি হইতেছে আমার x ইকুয়াল টু শর্টকাট লিখতে পারতেছে h/n+1। এখন এইখানে যদি যতগুলা ম্যাথ থাকবে, যদি বলে যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, যদি বলে যে 5 গুণ, তাহলে কত উচ্চতায়, যদি বলে যে কত উচ্চতায়
গতিশক্তি বিভব শক্তির 5 গুণ বা 6 গুণ। যদি 5 গুণ বলে তাহলে ডিরেক্টলি এইভাবে বলবো যে x = h/5 + 1, তাহলে x = কত আসবে h/6। এখন h এর ভ্যালু যদি দেয়া দেয় যে 10 মিটার বা 20 মিটার বা 30 মিটার, যদি বলে যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু আমার ভূমিতে পড়তেছে, তাহলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ ধরলাম, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, তাহলে কি হবে এখানে 30 উপরে যেহেতু h এর মান দিয়ে দিয়েছে 30, তাহলে 5 গুণ যেহেতু বলতেছি তাহলে n এর মান কত হবে 6 প্লাস n এর মান 5 + 1, তাহলে 6, তাহলে কত আসতেছে আলটিমেটলি 5 মিটার। দেখো তাহলে আমি বলতে পারি যে ভূমি থেকে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। ওকে, আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা সবাই দেখো একটা ম্যাথ এখানে লিখে রাখছি যে 5 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত। অর্থাৎ একটা বস্তু এখানে আছে, তো এটা আমার 10 মিটার উচ্চতা, তো এই বস্তুটার ধরলাম ভর হইতেছে আমার 5 কেজি। তো এই বস্তুটাকে যদি আমি নিচের দিকে ফেলে দিই, অর্থাৎ এদিকে আমি ফেলে দিতেছি, তো এটা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ ভূমি স্পর্শ করে নাই কিন্তু এর পূর্ব মুহূর্তে গতিশক্তিটা কত। তাহলে এইটার জন্য আমি একবারে শর্টলি ইউজ করতে পারি যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিটা বিভব শক্তির সমান হয়ে যায়, ইকে সমান ইপি। অর্থাৎ এই টাইপের প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে এমসিকিউতে পাওয়া, এবং যে কোনো অ্যাডমিশন বা বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই আসে। তো সেই ক্ষেত্রে আমি শর্টলি ইউজ করতে পারি ইকে সমান ইপি, কেন সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। অর্থাৎ ইকে সমান যদি ইপি হয় তাহলে কি ইপি সমান কি জানি আমি mg h, m এর মান তো জানি 5, g এর মান জানি 9.8, h এর মান 10। তাহলে এখানে একটা ভ্যালু পাবা, শক্তির একক অবশ্যই জুল, এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা যে আমি বললাম যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিটা বিভব শক্তির সমান হয়, তো সেই জিনিসটা আলটিমেটলি কিভাবে হয় দেখো, ইকে সমান কি জানি আমি হাফ mv²। এই বস্তুটা কি স্থির অবস্থান থেকে পড়তেছে, তাহলে আদিবেগ 0, ইউ হবে 0, তাহলে 0² প্লাস 2g h। তো দেখো হাফ m 0, তাহলে 0 তো 0 চলে গেল, তাহলে এখানে আছে কত 2g h, তাহলে এই টু কাটা, তাহলে mg h, যা প্রকৃতপক্ষে কি নির্দেশ করতেছে বিভব শক্তির রাশিমালা নির্দেশ করতেছে না। দেখো গতিশক্তি সমান জানি হাফ mv², তো এই ক্ষেত্রে আমার বস্তুটা স্থির অবস্থান থেকে পড়তেছে, b² সমান জানি u² প্লাস 2g h, তাহলে এইখানে আদিবেগটা 0, তাহলে আলটিমেটলি এইটুকু পাইতেছি, এই 2 আর 2 চলে গেল, তাহলে কি হইতেছে পুরোটা জিনিস mg h এ কনভার্ট হয়ে গেল না। তাহলে এটা কি আমি জানি বিভব শক্তির রাশিমালা। তাহলে আমি শর্টলি ইজিলি বলতে পারতেছি যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমার গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমার এতটুকু করার দরকার নাই, আমি যদি কনসেপ্টটা জানা থাকে যে এই জিনিসটা যদি বলা থাকে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ঠিক আগ মুহূর্তে, আমি বলতে পারি যে গতিশক্তিটা অবশ্যই বিভব শক্তির সমান হয়ে যায়। ওকে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আশা করি সলভ করতে পারবা। তো এরপরের যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে অনেক মজার একটা টপিক, সেটা কুয়াকে আমি কিভাবে পানি শূন্য করব এবং পানি শূন্য করার ফলে আমার কি পরিমাণ কাজ পাবো সেই জিনিসটা। কুয়া বা চৌবাচ্চা যেটা বলি,
আচ্ছা, তো ধরলাম যে এটা হইতেছে আমার একটা কুয়া। তো এই কুয়াটার হাইট হইতেছে পুরাটুকু ধরলাম 10 মিটার। তো এই কুয়াটা সাপোজ অর্ধেক পরিমাণে পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে এইটুকু পানিপূর্ণ অংশটুকু কতটুকু? 5 মিটার। এই কুয়াটার যে এইটুকু পানি আছে সেই ধরলাম যে এই কুয়াটার যে ব্যাসার্ধটা আছে, অর্থাৎ এটা হইতেছে 0.1 মিটার ধরলাম কুয়াটার ব্যাসার্ধ। তাহলে এটা কি রেডিয়াস আর। আচ্ছা, তো এখন বলা হইতেছে যে আমার সব ডাটা দেওয়া আছে মোটামুটি, যে একটা কুয়া পানি দ্বারা অর্ধেক পূর্ণ আছে। তো অর্ধেক পূর্ণ থাকার ফলে এই কুয়াটার পুরাটা উচ্চতা হইতেছে 10 মিটার, এবং এই কুয়াটার যে রেডিয়াসটা আছে ব্যাসার্ধটা সেটা হইতেছে 0.1 মিটার। তো বলা হলো যে এই কুয়াটাকে পুরাটুকু আমি পানি শূন্য করব, অর্থাৎ পুরা পানিটা আমি পাম্পের সাহায্যে উঠাই নেব। তো পাম্পের সাহায্যে পানি উঠাই নেওয়ার ফলে আমার কাজ পাবো, সেই কৃত কাজটা আমি কতটুকু পাবো? তাহলে ডাব্লিউটা কতটুকু পাবো সেটাই আমি বের করব। এখন এই যে পানিটা যে উঠবে এইখান থেকে বের হইয়া চলে যাবে কুয়া, এটা হইতেছে আমার কুয়ার পার। তো এইখান থেকে যদি পানি ওঠে সব জায়গা থেকে কি সমান হারে পানি উঠবে? তা না। অর্থাৎ দেখা যাচ্ছে এইখান থেকে যদি পানি ওঠাই তাহলে প্রথমে এইখানের ব্যাগ বেশি থাকবে, তারপরে এইভাবে উঠবে, অর্থাৎ এইখানের ব্যাগ বেশি থাকবে, পানি উঠবে বেশি তাড়াতাড়ি, তারপরে ফাইনালি নিচে থেকে উঠবে এইভাবে। এই জন্য কি হইতেছে আমার একটা গড় পানি যেই পর্যন্ত পানি আছে সেইখানে একটা গড় সরণ নিয়ে কাজ করতে হইতেছে। তো এই জন্য কুয়ার আমি যেটুকুতে পানি আছে সেটুকু আমি ডিরেক্টলি উচ্চতা হিসেবে কাউন্ট করতে পারবো না, বা পুরা উচ্চতাটুকুই কাউন্ট করতে পারবো না। এই জন্য আমি কি করতে হবে, যে এই এইচটা নির্ণয় করার জন্য, অর্থাৎ আমার যেই গড় উচ্চতাটা হবে সেই এইচটা হবে যে প্লাস টু, অর্থাৎ আমি গড় উচ্চতা নিয়ে কাজ করব অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, পানি শূন্য উচ্চতা যেটুকুতে পানি নাই সেটুকু তো আমি পুরোটুকু তুলতে পারতেছি, এইখান থেকে পানি ফুললি সেম হারে উঠতেছে, কিন্তু যখন আমি পানি এইখান থেকে তুলতেছি সব কিন্তু একই হারে পানি উপরের দিকে উঠতেছে না। এই জন্য আমার পুরো জিনিসটার গড় উচ্চতা নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হইতেছে, এই সমান কি লিখতে পারতেছি আমি, একটা পানি শূন্য উচ্চতা প্লাস পানি পূর্ণ উচ্চতা বাই 2। তাহলে এখানে পানি শূন্য উচ্চতাটা কতটুকু আছে, অর্থাৎ যেইটুকুতে পানি নাই, তাহলে এখান থেকে কতটুকু 5 মিটার। পুরো উচ্চতাটা যদি 10 মিটার হয় তাহলে পানি আছে 5 মিটারে আর পানি নাই 5 মিটারে। তাহলে কি হবে, পানি শূন্য উচ্চতাটা কত? 5 মিটার প্লাস পানি পূর্ণ উচ্চতা কতটুকু? 5 মিটার। তাহলে 5/2। এখন কত আসতেছে? 7.5 মিটার। তাহলে আমার কুয়ার যে পানিটা উঠাইতেছে উপর দিয়ে, তাহলে এটার জন্য গড় সরণটা কত হইতেছে? 7.5 মিটার। তাহলে আমি কি জানি, কুয়াটা উঠাইতেছি, তাহলে কাজ করতেছি কতটুকু? ডাব্লিউ সমান কি? এম জি এইচ। জি এর মান তো জানি, এখানে এইচ এর মানটা পেয়ে গেলাম, ধরলাম এটা এইচ প্রাইম ধরে নিলাম, যেহেতু এখানে পুরা উচ্চতা 10 ধরা হয়েছে, তাহলে এখানে ধরলাম এইচ প্রাইম গড় উচ্চতাটা। তাহলে জি এর মান জানি, এইচ এর মান জানি, কিন্তু আমি এখানে পানির কোনো বর দিই নাই, অর্থাৎ এইখানে যেই পানিটা আছে সেই পানিটা অবশ্যই কি হবে, যতটুকু পরিমাণ কুয়ার মধ্যে পানি আছে সেইটুকুর ভর নিয়ে কাজ করতে হবে। তাহলে এম সমান কি জানি আমরা একটা জিনিস জানতাম না, রো সমান কি? m/b, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এইখান থেকে আমি কি এম সমান কি বি রো লিখতে পারি না? এম সমান বি রো। তাহলে এম সমান বি রো জি এইচ, এই জিনিসটা পেলাম। এখন বি কি জানি, রো পানির ঘনত্ব জানি,
এটা হইতেছে 1000 কেজি পার ঘনমিটার। তো আয়তন জানি না, এখন এটা কি একটা সিলিন্ডার শেপের না, তাহলে এটার আয়তন কি হবে? এটা কুয়াটা ধরলাম একটা সিলিন্ডার শেপের, তাহলে এটার আয়তন কি? বি সমান কি জানি? এটা জানি না আয়তন, একটা সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন জানি বি সমান পাই আর স্কোয়ার এল ইন্টু রো জি এইচ। এখন এই এলটা কতটুকুতে কাউন্ট হবে? এই এলটা হইতেছে দৈর্ঘ্য, অর্থাৎ এটা তো পুরাটা একটা কুয়া। এখন একটু আগে বলছিলাম যে এমটা অবশ্যই যতটুকু পরিমাণে পানি আছে সেটুকুর জন্য বর নিতে হবে। তাহলে অর্ধেক উচ্চতায় পানি আছে না, তাহলে অর্ধেক উচ্চতায় যদি পানি থাকে তাহলে এই এলটা কতটুকু উচ্চতায় কাউন্ট হবে? এই অর্ধেক এই এতটুকু উচ্চতার জন্য এলটা কাউন্ট হবে। তাহলে এখানে এলটা কত? অবশ্যই 5 মিটার, অর্থাৎ যেইটুকুতে পানি আছে সেইটুকুর জন্য আমি সবসময় এল কাউন্ট করব। তাহলে এখানে পায়ের মান জানি, আর এর মান দেওয়া আছে 0.1, তাহলে পায়ের মান কত? 3.1416, আর এর মান 0.1 হোল স্কোয়ার, এল এর মান অবশ্যই 5, আর রো কত? 1000, জি এর মান 9.8, আর এইচটা কত হবে? এক্ষেত্রে এইচ প্রাইমটা গড় উচ্চতাটা হবে, তাহলে কত? 7.5। এটা করলে যে মানটা আসে এত জুল। তো এই হইতেছে আমার কুয়াকে পানি শূন্য করার জন্য যে কাজের প্রসেসটা সেটা। তো এইখানে যদি বলা হয় যে কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ আছে অথবা 1/4 পানিপূর্ণ আছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে এইচটা বের করব? এখানে এইচটা বের করা হইতেছে মূল উদ্দেশ্য। তাহলে এই যে এইচটা কিভাবে বের করব? অর্থাৎ পানি গড় উচ্চতাটা হইতেছে যে পানি শূন্য উচ্চতা প্লাস পানিপূর্ণ উচ্চতা বাই 2। এই ফর্মুলাতে যে কোনো কিছুর গড় উচ্চতাটা তুমি বের করতে পারবা, এই কুয়া রিলেটেড যতগুলো ম্যাথ আছে। তাহলে যদি বলা হয় যে এখানে কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ আছে, ধরলাম এটা কুয়া সম্পূর্ণ পানিপূর্ণ আছে, 10 মিটার উচ্চতায় ধরলাম, তাহলে কুয়াটা সম্পূর্ণ খালি করতে আমার কি পরিমাণ কাজ করা লাগবে? তাহলে এই ক্ষেত্রে গড় উচ্চতাটা অবশ্যই আমার নিতে হবে, কারণ কি আমার সব জায়গা থেকে আমার সমান রেটে পানিগুলো ওঠে না, এই জন্য আমার গড় উচ্চতাটা নেওয়া, অর্থাৎ ভরকেন্দ্রের যে সরণটা সেটা নেওয়া কাউন্ট করতে হবে। তাহলে গড় উচ্চতাটা কত হবে? পানি শূন্য উচ্চতা প্লাস পানিপূর্ণ উচ্চতা বাই 2। তাহলে এই ক্ষেত্রে পানি শূন্য উচ্চতা কত? কুয়াটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ, তাহলে পানি শূন্য উচ্চতা আছে? শূন্য না, তাহলে পানি শূন্য উচ্চতা কত? 0 প্লাস পানিপূর্ণ উচ্চতা কতটুকু? পানি পুরাটাই পানিপূর্ণ কত? 10 মিটার, তাহলে 10/2, তাহলে গড় সরণ হবে 5 মিটার। ওকে, এখন যদি বলা হয় যে এইটুকু পুরাটুকু পানি পূর্ণ না, আমার 1/4 পানি পূর্ণ, অর্থাৎ এতটুকু জাস্ট পানি দ্বারা পূর্ণ আছে, ধরলাম এটার 8 মিটার ধরলাম, জাস্ট 8 মিটার যদি ধরি তাহলে 1/4 পানি দ্বারা পূর্ণ, 1/4 পানি পূর্ণ। তাহলে এটার জন্য আমার গড় উচ্চতাটা কত হবে? তাহলে এই পুরাটুকু হইতেছে 8 মিটার, এইটুকু যদি 8 মিটার হয় তাহলে 1/4 পানি দ্বারা পূর্ণ, তাহলে এইটুকু অবশ্যই কত মিটার? তাহলে এইটুকু অবশ্যই হবে 2 মিটার। যদি এইটুকু 2 মিটার হয় তাহলে বাকিটুকু পানি যে এখানে নাই সেটুকু কত? অবশ্যই 6 মিটার, কারণ পুরাটুকু হইতেছে 8 মিটার, 2 মিটারে পানি আছে আর 6 মিটারের মধ্যে পানি নাই। তাহলে এইটার জন্য আমার গড় উচ্চতাটা কত হবে? সিম্পলি আমি এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করব। তাহলে এই হইতেছে গড় উচ্চতাটা হইতেছে কত? পানি শূন্য উচ্চতা প্লাস পানি পূর্ণ উচ্চতা বাই 2। তাহলে পানি শূন্য উচ্চতা কত? 6, 6 প্লাস পানি পূর্ণ উচ্চতা কতটুকু? 2 মিটার, তাহলে 2/2 ইকুয়াল টু কত? 7 মিটার। অর্থাৎ এটার জন্য আমি যে পানিটুকু তুইলা পুরা কুয়া খালি করব, এটার জন্য আমার গড় উচ্চতাটা কাউন্ট করতে হবে 7 মিটার। তারপরে আমি বাকি প্রসেস অনুযায়ী W সমান mgh। এখন এই ক্ষেত্রে আমার হাইটটা কতটুকু হবে? যে পানিটা উঠতেছে তার জন্য এলটা, যে এলটা ধরছি,
এলটা অবশ্যই যতটুকুতে পানি আছে ততটুকু কাউন্ট করতে হবে। তাহলে এলটা হবে অবশ্যই 2 মিটার। আর এই ক্ষেত্রে যদি ব্যাসার্ধ সেম থাকে তাহলে আমার 0.1 করলাম, আর রো তো জানি আমি। বাকি প্রসেস অনুযায়ী এভাবে সব করে ফেলতে পারবা। আশা করি এই যে প্রবলেমগুলো কোয়া রিলেটেড সবগুলাই পারবা। অর্থাৎ এইখানে মেইন বিষয়টা হইতেছে যে কোয়াটুকু কতটুকু পানিপূর্ণ বা কতটুকু খালি থাকে সেটার উপর ভিত্তি করে আমার এইচটা নির্ণয় করতে হবে। তো আশা করি এই সূত্রের মাধ্যমে সবগুলার গড় উচ্চতাটা নির্ণয় করে তুমি ডাব্লিউটার মান বের করতে পারবা। আচ্ছা, এখন শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। তো এইখান থেকে প্রায়ই বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনগুলো আশা করি এটা বোঝার পর ইজিলি সলভ করতে পারবো। তো এখন দেখো, শক্তির নিত্যতা সূত্র বলতে কি বুঝি? অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র হইতেছে যে কোনো একটা পয়েন্টে মোট শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তিটা ধ্রুব থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের জন্য গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি একই হবে। অর্থাৎ এই পয়েন্টে যদি মোট শক্তি যা হবে এই পয়েন্টের জন্য মোট শক্তি একই হবে, এই পয়েন্টের জন্য মোট শক্তির পরিমাণটা নির্দিষ্ট থাকবে। এই জন্য শক্তির নিত্যতা সূত্রটা হইতেছে যে যে কোনো পয়েন্টের জন্য মোট শক্তিটা হইতেছে গতিশক্তি এবং বিভব শক্তির সমান। অর্থাৎ এখানে লিখতে পারি মোট শক্তি ইকুয়াল টু এই জিনিসটা লিখতে পারি। তাহলে দেখো, যেহেতু বললাম যে মোট শক্তিটা গতিশক্তি আর বিভব শক্তির সমান যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারবো যে শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলতেছে। তাহলে এ অবস্থানে আমার মোট শক্তিটা কি হবে? তাহলে এ অবস্থানে গতিশক্তিটা কি হবে? মোট শক্তিকে আমি ই দ্বারা প্রকাশ করলাম। তাহলে ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি। তাহলে ইকে অফ এ প্লাস ইপি অফ এ, এই অবস্থানটা চিহ্নিত করলাম। তাহলে এই জায়গায় কি আসতেছে? এই অবস্থান থেকে বস্তুটা ধরলাম পড়তেছে, অর্থাৎ এই অবস্থান থেকে বস্তুটা ভূমির দিকে পড়তেছে। তাহলে ইনিশিয়াল অবস্থায় প্রথমে স্থির অবস্থায় আছে না এই বস্তুটা, এই জায়গায় যদি আমি রাখি স্থির অবস্থায় থাকলে তার বেগ কি? শূন্য না? তাহলে একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার গতিবেগটা হয় শূন্য। তাহলে বেগ যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গতিশক্তিটা কি হবে? শূন্য হবে। তো সেই ক্ষেত্রে এ অবস্থানে আমার গতিশক্তিটা কত? 0 প্লাস ইপি অফ এ। তাহলে এ অবস্থানে বিভব শক্তিকে একটু আগে বলছিলাম যে বিভব শক্তিটা সবসময় ভূমি থেকে যত উপরে আছে সেই হাইটটা নিতে হয়। তাহলে ইপি সমান কি জানি? mgh। তাহলে mg কত? এই পুরা হাইটটা দিতেছে এই অবস্থানের জন্য, তাহলে mgh। তাহলে মোট শক্তিটা কত? mgh। এখন দেখবো আমরা যে প্রত্যেকটা অবস্থানে যদি mgh এর সমান হয় তাহলেই বলতে পারি আমরা এটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলতেছে। তাহলে এই অবস্থানের জন্য বের করলাম কি? mgh। এখন দেখি এই পয়েন্টটা ধরছি বি অবস্থান। তাহলে বি অবস্থানের জন্য কি হবে? গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি কি? মোট শক্তি সমান। তাহলে বি অবস্থানের জন্য গতিশক্তি কত হবে? এইখান থেকে বস্তুটা এই পর্যন্ত নামতেছে, তাহলে তার হাইট কত? h মাইনাস এক্স। অর্থাৎ গতিশক্তির জন্য যে অবস্থান থেকে যতটুকু নামলো, অর্থাৎ এক অবস্থান থেকে এই পর্যন্ত আসলো, তাহলে তার গতিশক্তির জন্য উচ্চতাটা হবে এইখান থেকে এইটুকু। বাট বিভব শক্তির জন্য অবশ্যই ভূমি থেকে সবসময় উপরের দিকে কাউন্ট করব। তাহলে এই অবস্থানে গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস 2gh। আদিবেগ শূন্য, তাহলে 2gh কতটুকু হবে? এইখান থেকে বস্তুটা এই পর্যন্ত নামছে, তাহলে h মাইনাস এক্স প্লাস বিভব শক্তি কতটুকু? বিভব শক্তি আগে বলছি যে ভূমি থেকে হিসাব করতে হবে। তাহলে ভূমি কি? এইখান থেকে এই পর্যন্ত, যেহেতু বি অবস্থানের জন্য আমরা মোট শক্তি বের করতেছি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হাইটটা কত? এক্স। তাহলে বিভব শক্তি কত? mgx। তাহলে এই টু চলে গেল, তাহলে mgh মাইনাস mgx প্লাস mgx। তাহলে mgx কাটা গেল না? তাহলে আলটিমেটলি এই বি অবস্থানের জন্য কি পেয়েছি? mgh পাইলাম। আগে আমরা এ অবস্থানের জন্য মোট শক্তি কত পাইছি?
mg h। এখন বি অবস্থানের জন্য মোট শক্তি পাইতেছি mg h। এখন দেখি যদি সি অবস্থানের জন্য আমরা কি পাই, তাহলে সি অবস্থানের জন্য গতিশক্তি, বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসতেছে না, তাহলে ব্যাক কি সর্বোচ্চ, তাহলে গতিশক্তির জন্য কি হাফ এম বি স্কোয়ার প্লাস বিভব শক্তি কত হবে, বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে ভূমি থেকে এটা কতটুকু উচ্চতায় আছে 0, কারণ ভূমির লেভেলে আছে, ভূমির সমান্তরালে আছে বা সমানে আছে, তো বিভব শক্তি কত 0, যেহেতু এইচ 0 তাহলে বিভব শক্তিও 0। তো এখন দেখি হাফ এম বি স্কোয়ার সমান জানি কি ইউ স্কোয়ার প্লাস 2gh, তো ইউ কত 0, আদিবেগ 0, 2gh। এখন কি এখানে এইচ হবে না, কারণ কি বস্তুটা এই অবস্থান থেকে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করে সেই অবস্থানে আসছে, তাহলে তার গতিশক্তির জন্য মোট কতটুকু পথ অতিক্রম করছে এইখান থেকে এইটুকু, তাহলে এইটুকুর হাইট হইতেছে এইচ, তাহলে কি আসতেছে আমার ইকুয়াল টু এই 2 কাটা গেল, তাহলে mgh। তাহলে দেখা যাইতেছে কি সি অবস্থানের জন্য আমি একই জিনিসটা পাইতেছি, অর্থাৎ প্রত্যেকটা অবস্থানে আমার কি মোট শক্তি mgh। তাহলে দেখা যাইতেছে অবশ্যই একটা বস্তু যদি ভূপৃষ্ঠের উপর থেকে পড়তে থাকে, তাহলে তার প্রত্যেকটা অবস্থানের জন্য আমার মোট শক্তিটা ধ্রুব হয়, অর্থাৎ এটা হইতেছে আমার শক্তির নিত্যতা সূত্র। এখন আমরা এই জিনিসটা যদি আমরা একটা সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, দেখি সরল দোলকের জন্য কি হয়, সরল দোলকের ক্ষেত্রে আমরা শক্তির নিত্যতা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এই একটা সরল দোলক, তো এটা আলটিমেটলি কি এই দিক বরাবর দুলতেছে, তো এই দিক বরাবর যখন দুলতেছে এটা কোনো এক সময় বি অবস্থানে গেল, আবার এই অবস্থানে আবার কি সর্বোচ্চ অবস্থান থেকে আবার সে এদিকে এসে আবার এই দিক বরাবর দুলতেছে, অর্থাৎ একটা দোলন গতি সৃষ্টি হইতেছে। তো এইখান থেকে যদি আমি সর্বপ্রথম এইখানে কাউন্ট করি যে এই অবস্থানের জন্য আমার মোট শক্তিটা কত, এই অবস্থানের জন্য মোট শক্তি কত, এই অবস্থানের জন্য মোট শক্তি কত, অর্থাৎ প্রত্যেকটা অবস্থানের জন্য যদি মোট শক্তিটা সেম হয়, তাহলে আমি দেখতে পারবো যে আমার শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলছে। তো সেই ক্ষেত্রে ফার্স্টে দেখি এই অবস্থানের জন্য মোট শক্তি ই ধরলাম, ই সমান কি ই কে প্লাস ইপি, তাহলে এ অবস্থানের জন্য গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি হবে আমার মোট শক্তি। তাহলে ই কে কত হবে, এইখানে দেখো একটা জিনিস, এই বস্তুটা সর্বোচ্চ অবস্থানে আছে না, যখন এইখানে ছিল তার ব্যাগটা কি সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ ব্যাগ থাকার কারণে সে এই দিক বরাবর দুলে উপরের পর্যন্ত উঠছে, যখন পর্যন্ত ব্যাগ 0 হয়ে গেছে তখন সে আবার কি আস্তে আস্তে নিচে নামতেছে, তার মানে এই সর্বোচ্চ অবস্থানে গেলে বস্তুটার ব্যাগ কি হয় 0 না, তাহলে এই অবস্থানে বি কত 0, অর্থাৎ একটা জিনিস বলতে পারি যে সর্বোচ্চ অবস্থানে কোনো কিছুর ব্যাগ, অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে এর ব্যাগ 0, তাহলে ই কে কত হবে অবশ্যই 0, ব্যাগ যদি 0 হয় তাহলে গতিশক্তি 0, কারণ ই কে সমান হাফ এম বি স্কোয়ার, তাহলে ব্যাগ 0 গতিশক্তি 0, তাহলে ইপিটা কত হবে, এই ক্ষেত্রে এই অবস্থান থেকে এই অবস্থান আছে, তাহলে এর বিভব শক্তি কত, এই যে সর্বনিম্ন বিন্দু থেকে বিভব শক্তি কাউন্ট করি, কারণ আমরা আগে থেকে জানতাম যে ভূমি থেকে বিভব শক্তি কাউন্ট করতে হয়, তাহলে এটা সর্বনিম্ন পয়েন্ট, তাহলে এইখান থেকে যদি এই অবস্থানে যায় তাহলে কতটুকু উচ্চতা অতিক্রম করলো, আলটিমেটলি কি এইখান থেকে এইটুকু উচ্চতা না, তাহলে কি হইতেছে, তাহলে ইপি সমান কি mg ইন্টু এইচ কত সিই, তাই তো, কারণ এইখান থেকে এইটুকু যাওয়া মানে কি তার এইখান থেকে লম্বা বরাবর এতটুকু উচ্চতা অতিক্রম করা, তাহলে সিই mg ইন্টু সিই, তাহলে এই জিনিসটা পাইলাম কি mg ইন্টু সিই, অর্থাৎ এ অবস্থানের জন্য আমি পাইতেছি মোট শক্তিটা কত, এ অবস্থানের জন্য mg ইন্টু সিই। তাহলে দেখি এখন বি অবস্থানের জন্য কি পাই, বি অবস্থানের জন্য তো সেম, মোট শক্তিটা হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান, তাহলে এই অবস্থানে কি গতিশক্তি আর বিভব শক্তি সবই আছে না, কারণ কি এটা ছিল সর্বোচ্চ অবস্থানের জন্য, তাহলে এই অবস্থানে কি আমার গতিশক্তি কি হবে, ই কে সমান হাফ এম বি স্কোয়ার প্লাস ইপি সমান কি mgh, এখন এইখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে কি
এখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে এইটুকু উচ্চতা অতিক্রম করা না, যদি এইটুকু উচ্চতা অতিক্রম করা হয় তাহলে CF, তাহলে বিভব শক্তি কত mg ইন্টু CF, এই জিনিসটা পাইতেছি। তাহলে এইখানে দেখা যায় হাফ m b স্কোয়ার সমান কি u স্কোয়ার প্লাস 2gs, আদি বেগ যদি শূন্য হয় তাহলে m ইন্টু 2g এইচ কত হবে, বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসছে, তার মানে কি গতিশক্তি কি আমার যতটুকু দূরত্ব নামতেছে সেই জন্য আমি গতিশক্তির উচ্চতা কাউন্ট করব। তাহলে এইখান থেকে বস্তুটা এই পর্যন্ত নামলো, তার মানে কি এইখান থেকে এতটুকু নামলো না, তাহলে EF 2g ইন্টু EF, তাহলে এই ক্ষেত্রে এটা কাটা গেল প্লাস এদিকে mg ইন্টু CF, তাহলে এখানে পাইতেছি mg EF। তো এই জিনিসটা আলটিমেটলি EF সমান কি লেখা যায়, এই পুরাটুকু থেকে যদি CF বাদ দেই তাহলে EF পাইতেছি না, অর্থাৎ এইটুকু থেকে যদি এইটুকু বাদ দেই তাহলে এইটুকু পাইতেছি। তাহলে mg CE মাইনাস CF প্লাস mg ইন্টু CF, mg CE মাইনাস mg CF প্লাস mg CF, এই জিনিসটা আসতেছে। আচ্ছা এখানে যদি গুণ চিহ্ন দিয়ে দিই তো আলটিমেটলি কি হইতেছে, এইটা আর এটা কাটা যাইতেছে না, তো এইটা যদি কাটা যায় শুধু থাকতেছে কি mg ইন্টু CE, তাহলে বি অবস্থানের জন্য কি একই শক্তি পাইলাম, তাহলে বি অবস্থানে মোট শক্তি কত mg ইন্টু CE হয়ে গেল। এখন দেখি আমি সি অবস্থানের জন্য আমি কি পরিমাণ শক্তিটা পাই, যদি দেখি যে সি অবস্থানের জন্য একই হারে শক্তি পাইতেছি, সমান শক্তি পাইতেছি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলছে। তাহলে সি অবস্থানের জন্য কি হইতেছে, অর্থাৎ সি অবস্থান এই অবস্থান, এখন বস্তুটা এইখান থেকে আস্তে আস্তে নেমে নেমে এই পর্যন্ত আসছে, তাহলে এই পর্যন্ত যদি নামে তার জন্য তার গতি শক্তি কত হবে হাফ mb স্কোয়ার প্লাস বিভব শক্তি কত হবে, বস্তুটা এখন আগে ছিল এইখানে, এখন এই পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন পয়েন্টে আসছে, তার মানে কি তার হাইট আছে কোনো নিচে থেকে। আমরা একটা জিনিস বলছিলাম যে বিভব শক্তি সবসময় নিচে থেকে উপরের দিকে হাইটটা কাউন্ট করতে হয়, তাহলে এইখানে কোনো হাইট নাই, অর্থাৎ বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত নামছে মানে মূল একবার নিম্ন বিন্দুতে নেমে গেছে, তাহলে এটার হাইট যেহেতু শূন্য তাহলে বিভব শক্তিটা কত হবে mg ইন্টু 0, তাহলে 0। তো এখন দেখি গতিশক্তি হাফ mb স্কোয়ার সমান কি u স্কোয়ার প্লাস 2gs, u শূন্য যদি হয় তাহলে 2g h থাকতেছে। এখন এই এইচটা কত হবে, কারণ এইচটা কি হবে, বস্তুটা এইখান থেকে এই অবস্থানে আসছে না, তাহলে পুরা উচ্চতাটা হবে না আমার, বস্তুটা যদি এইখান থেকে এই পর্যন্ত মানে কি এই উচ্চতা রেখে এই পর্যন্ত নামছে সোজাসুজি যদি হয়, তাহলে এইচটা কি হবে আমার এখানে CE, তাহলে এইখানে আমার 2 কাটা যাইতেছে mg ইন্টু CE, এই জিনিসটা আসতেছে। আলটিমেটলি কি দাঁড়াইতেছে সি বিন্দু তো আমার একই শক্তি পাইতেছে mg ইন্টু CE। তাহলে দেখো এইখানে সব মিলে আমার একটা সরল দোলকের ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থানের জন্য শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলতেছে, অর্থাৎ প্রত্যেকটা অবস্থানে আমার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিটা কি হইতেছে সমান হইতেছে প্রত্যেক অবস্থানের জন্য mg ইন্টু CE, mg ইন্টু CE। সো এই জিনিসটা যদি বুঝে থাকো আশা করি যে কোনো বোর্ড প্রশ্ন আসুক খুব ভালোভাবে আনসার করতে পারবে। তো এইখান থেকে তুমি ইজিলি আনসার করতে পারবে। এখানে যদি তোমার এই ভ্যালুগুলা দেওয়া থাকে যে এটা 10 মিটার, এতটুকু 10 মিটার বা এতটুকু 2 মিটার, তাহলে ইজিলি বের করতে পারবা। অর্থাৎ এখানে জাস্ট এই এদের পরিবর্তে তুমি ডিজিটগুলো বসাই দেবা, তাহলে তোমার মানগুলা একই এসে যাবে। অর্থাৎ যদি প্রত্যেক ক্ষেত্রে সমান মান আসে তাহলে তো আমি বলতে পারি যে শক্তি নিত্যতা সূত্রটা মেনে চললো। আশা করি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এখন ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে শুরু করছি। তো ক্ষমতা জিনিসটা কি অ্যাকচুয়ালি, তো কাজ করার হারকেই ক্ষমতা বলে, এটা আমরা 19 আগে থেকে জানি। তো অর্থাৎ প্রতি একক সময়ে আমি কি পরিমাণ কাজ করতেছি সেটা দ্বারাই ক্ষমতা মেজার করা হয়।
তো ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ পাওয়ার। তো পাওয়ার সমান W/T। এটাকে ডাব্লিউকে কি হিসাবে প্রকাশ করা যায়, Fs cos θ। তো সেটা লিখে রাখছি Fs cos θ/T। এখন থিটা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি cos θ এর মান 1, তাহলে Fs/T। এখন s হইতেছে সরণ আর t হইতেছে টাইম, তাহলে সরণ বাই সময় এটা কি ব্যাক নির্দেশ করে। তাহলে এই ব্যাক নির্দেশ করে যেহেতু, তাহলে F.b পাইলাম, অর্থাৎ ক্ষমতার রাশিমালা হইতেছে এই জিনিসটা। তাহলে এখান থেকে যেহেতু আমরা ক্ষমতার জিনিসটা পাইলাম, একই সাথে আমরা কর্মদক্ষতাটা বের করি। কর্মদক্ষতা মানে কি, অর্থাৎ আমি কতটুকু পরিমাণ কাজ করতেছি সেই জিনিসটা। অর্থাৎ একটা ইঞ্জিন সম্পূর্ণরূপে 100% কার্যকর না, আমি একটা এতটুকু কিছু পরিমাণ ক্ষমতা একটা ইঞ্জিনের মধ্যে দিলাম, সেটার সম্পূর্ণরূপে আউটপুট পাবো না। এখন কতটুকু আউটপুটটা পাবো সেই জিনিসটাই আমার কর্মদক্ষতা। তাহলে এই কর্মদক্ষতাটা হইতেছে যে কার্যকর ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা। অর্থাৎ কার্যকর ক্ষমতার জিনিসটাকে আমি আউটপুট কতটুকু পাইতেছি বাই ইনপুট, অর্থাৎ আমি যতটুকু ইনপুট দিতেছি ওইখান থেকে যে পরিমাণ আউটপুটটা পাইতেছি সেটা হইতেছে আমার কর্মদক্ষতা। তাহলে এই রিলেটেড কর্মদক্ষতা এবং ক্ষমতা রিলেটেড ছোট একটা ম্যাথ করে ফেলি। এখানে অলরেডি একটা জিনিস লিখে রাখছি, একটি পাম্প ঘন্টায় এত জুল পানি 50 মিটার উচ্চতায় তুলতে পাম্পের ক্ষমতার 70% কার্যকর হইতেছে। তাহলে প্রকৃত ক্ষমতাটা বের করতে বলছে, অর্থাৎ 70% কার্যকর হয়, অর্থাৎ কর্মদক্ষতাটা তার কত 70%। অর্থাৎ এখান থেকে ইটাটা কত 70%, এই জিনিসটা বলতে পারি। তাহলে ডাব্লিউটা কত দেওয়া আছে, একটি পাম্প ঘন্টায় এত জুল পানি এত মিটার উচ্চতায় উঠাইতে পারে। তাহলে এখানে ডাব্লিউ কত, (10⁶) জুল। হাইটটা কত 50 মিটার। তাহলে প্রকৃত ক্ষমতা কতটুকু, অর্থাৎ আমার যে কার্যকর ক্ষমতা 70% কার্যকর হইতেছে, তাহলে প্রকৃত ক্ষমতা ধরলাম পি প্রাইম, এটা সমান হোয়াট, পি প্রাইম হইতেছে আমার প্রকৃত ক্ষমতা। তাহলে ধর এই কার্যকর ক্ষমতা কি হবে, পি। পি যদি কার্যকর ক্ষমতা হয়, তাই এইটা প্রকৃত ক্ষমতা। তাহলে এই যন্ত্র থেকে, এই পাম্প থেকে আমি কতটুকু পরিমাণ কার্যকর ক্ষমতা পাইতেছি, তাহলে পি সমান কতটুকু W/T। তাহলে কি পি সমান কি, ডাব্লিউ সমান জানি কি mgh/t। তাহলে এইখানে দেখো পি সমান কি দেওয়া আছে ডিরেক্ট mgh, অর্থাৎ ডাব্লিউ এত জুল প্রতি ঘন্টায় এত জুল পানি 50 মিটার উচ্চতায় তুলতেছে। তার মানে কি পুরা জিনিসটা কি, এটা W/T পাইলাম। তাহলে এই ক্ষেত্রে আমি পি এর একটা ভ্যালু পাবো, অর্থাৎ এই যে ডাব্লিউটা এখানে এত জুল বসাই দেবো, আর টি কত 1 ঘন্টায় তুলতেছে, তাহলে 60 সেকেন্ড বসাই দেবো। তাহলে বসাই দিলে পি এর একটা ভ্যালু পাওয়া যাব, এত ওয়াট। তো এই পিটা পাইলাম, এটা কি যে কতটুকু আমার পাম্পটা কার্যকর করতেছে ক্ষমতাটা, অর্থাৎ একটা পাম্পের মধ্যে দেওয়া পানি তুলতেছে, সেটা এতটুকু হইতেছে আমার কার্যকর ক্ষমতা। এখন এই যে কার্যকর ক্ষমতার 70% কার্যকর হইতেছে, তাহলে কি হইতেছে আমার কর্মদক্ষতাটা কি জানি, ইটা সমান কি কার্যকর ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা। তো ইটা যেহেতু দেওয়া আছে 70%, মানে কি 70% মানে 0.7 ইকুয়াল টু, যেহেতু আমার প্রকৃত ক্ষমতাটা বের করতে বলছে, তাহলে আমি প্রকৃত ক্ষমতাটা রেখে দিই। কার্যকর ক্ষমতাটা কত ছিল, পি। পি এর একটা ভ্যালু এখানে আমি বের করতে পারবো, এই ডাব্লিউ এর পরিবর্তে এই মানটা বসাই দেওয়া, আর টি এর পরিবর্তে মানটা বসাই দেওয়া, আমি পি এর একটা ভ্যালু বের করতে পারবো। পি বাই প্রকৃত ক্ষমতাটাকে কি ধরছিলাম, পি প্রাইম। তাহলে এখানে পি প্রাইমটা কত আসতেছে, পি বাই 0.7। এই জিনিসটা করলে আমি পাম্পের প্রকৃত ক্ষমতাটা বের করে ফেলতে পারবো। আশা করি এই জিনিসটা সবাই বুঝবে।
এটাই ছিল অ্যাকচুয়ালি লাস্ট টপিক। সো আশা করি পূর্বের যে টপিকগুলো সবগুলো ভালো মতোই বুঝতে পারছো।